Lecture 8 AC drives এর আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম ডিসি ড্রাইভস তো ডিসি ড্রাইভস অ্যাকচুয়ালি মিন্স the control circuitry required for a DC motor to operate with sufficient range of operations মানে সেটা এফিশিয়েন্টলি অপারেট করবে প্রয়োজন অনুসারে আমরা আমাদের স্পিড কন্ট্রোল করতে পারবো সেটার কারেন্ট বা ভোল্টেজও আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো এই টাইপের সার্কিটরি গুলাই হচ্ছে ড্রাইভস সো সেম গোজ ফর এসি মোটরস থ্রি ফেজ এসি মোটরস গুলো আমরা দুই রকম দেখে আসছি আমরা একটা দেখে আসছি ইউনিভার্সাল মোটর তোমরা যদি মনে থাকে সেটা এসি ডিসি দুটোতে চলে কিন্তু সেটা নোটোরিয়াসলি ইনএফিশিয়েন্ট সো ওই টাইপের ইনএফিশিয়েন্ট মোটর সাধারণত ইউজ করা হয় খুব স্পেশাল পারপাসে যেখানে এসি ডিসি দুটোতেই চলবে এই টাইপের মোটরের ক্ষেত্রে স্পেশালি ইউজ করা হয় যেগুলো খুব হেভি লোড ড্রাইভ করতে পারে না সো আমরা বেসিক্যালি কনসেন্ট্রেট করব হচ্ছে এই ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরে সো অন দ্য কোর সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর আর দ্য সেম শুধুমাত্র রোটর সার্কিটটা হচ্ছে একটু ডিফারেন্ট তোমাদের আশা করি মনে আছে সো এখানে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটা ডায়াগ্রাম দেওয়া আছে তো আমরা যদি সেটার অ্যাকচুয়াল ডায়াগ্রামটা দেখার ট্রাই করি সেটা দেখতে অনেকটা এরকম তোমরা এটা অলরেডি জানো যে স্টেটরে কয়েল থাকে আর রোটরটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বেশিরভাগ যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে স্কুইল কেজ রোটর মানে বেসিক্যালি শর্ট করা সো এই রোটরের এই শর্টেড তারগুলোতে ইএমএফ ইন্ডিউস হয় ইএমএফ ইন্ডিউস হয় এখানেই একটা অপোজিট একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এই রোটরটার ভিতরে তো সেটাই এই যে স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটাকে অপোজ করার মাধ্যমে একটা ডিরেকশনে ঘুরতে থাকে সো এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের বেসিক কনসেপ্ট আর হোয়াট এভার সিনক্রোনাস মোটরে এই রোটর ওয়াইন্ডিংটা একটা ম্যাগনেট দিয়ে রিপ্লেস করা হয় তো সেটা ইলেকট্রোম্যাগনেটও হতে পারে পার্মানেন্ট ম্যাগনেটও হতে পারে মোস্ট অফ দ্য কেসেস ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় কারণ পার্মানেন্ট ম্যাগনেট অনেক উইক হয় সো ইলেকট্রোম্যাগনেট ইউজ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা ডিসি সাপ্লাই এখানে দিলে একটা ফিক্সড একটা ম্যাগনেটিক পোল এখানে ক্রিয়েট করা হয় সো এনিওয়ে একটা রোটর আর স্টেটরের ইন্টারাকশনই এই রোটরটা ঘুরতে থাকে এখন স্টেটর থ্রি ফেজ যে স্টেটরটা সেটাতে ওয়াইন্ডিং থাকে এরকম তো ওয়াইন্ডিং গুলো অনেকটা এরকম থাকে এটা যদি আমরা স্টেটরের একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম হিসেবে কনসিডার করি তো এখানে এরকম পেঁচানো থাকে এরকম কয়েল গুলো পেঁচানো থাকে আমরা জানি যে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তার পেঁচায় সেখানে যদি একটা কারেন্ট ফ্লো করা হয় সেটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হয় আর কি সো ফ্লাক্সটা কিভাবে রোটেট করে আশা করি তোমাদের মনে আছে তারপর যদি অনেকে ভুলে গিয়ে থাকে আমি জাস্ট একটু ব্রিফলি ডিসকাস করব তো আমরা এখানে থ্রি ফেজ নিয়ে আলোচনা করব সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে আসলে আমরা জানি যে এটা সেলফ স্টার্টিং না কিন্তু থ্রি ফেজ এর ক্ষেত্রে সেটা স্টার্ট আপ করার জন্য এক্সট্রা কোনো সার্কিটরি প্রয়োজন নাই বা এক্সট্রা কোনো ফোর্স ক্রিয়েট করার দরকার পড়ে না কেন পড়ে না আমরা দেখছি কারণ হচ্ছে এই ব্লু রেড অ্যান্ড গ্রিন দিয়ে আমরা তিনটা ফেজ ডিনোট যদি করি তাহলে এগুলো আমরা অলরেডি থ্রি ফেজ রেকটিফায়ার বা কন্ট্রোলার শিখে আসছি যে এবিসি ফেজ গুলো কিভাবে 120 ডিগ্রি অ্যাপার্ট থেকে সেগুলোর ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করা যায় তো এখানে যদি আমি ব্লু ফেজটা ধরি যেহেতু এখানে কালার কোডিং করা ব্লুতে তো এখানে ব্লু ফেজ এর ভ্যালু হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট গ্রিন আর রেড এর ভ্যালু নট হাইয়েস্ট তো আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করছি পজিটিভ নেগেটিভ দুইটাই আমাদের চিন্তা করতে হবে তো এখানে ব্লু ফেজ এর ভ্যালু হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ব্লু ওয়েভ শেপের যেই ওয়্যারটা সেটা যদি আমি এই দুইটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পেঁচায় রাখি তাহলে সবচেয়ে বেশি ম্যাগনেটাইজড হবে এই ডিরেকশনে এখানে গ্রিন আর রেড পোর্শনটাও ম্যাগনেটাইজড হবে কিন্তু নট অ্যাজ মাচ অ্যাজ দিস ব্লু পোর্শন এবং সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে অনেকটা এদিকে তো এটা যদি আমরা অপোজিট হাফ সাইকেলটা দেখি তাহলে এখানে ব্লু পোর্শনটাও নেগেটিভ হাইয়েস্ট সো নেগেটিভ পিক সো দ্য direction of flux will be opposite ব্লুর 120 ডিগ্রি পরে আসছে হচ্ছে গ্রিন ওয়েভ শেপ সো গ্রিনের ওয়েভ শেপটা পিক এখানে বেশি কিন্তু তার আগেই রেড ওয়েভ শেপে একটা নেগেটিভ পিক এখানে দেখা যাচ্ছে 60 ডিগ্রি পরেই সেটার ডমিনেন্ট রোল প্লে করবে হচ্ছে রেড ফ্লাক্সটা গ্রিন আর ব্লুটা
এত ডমিনেন্ট রোল প্লে করবে না। সো রেজাল্টেন্ট ফ্লাক্সটা আসবে রেড বরাবর। সো সেম গোজ ফর নেগেটিভ হাফ সাইকেল অফ রেড। এখানেও জাস্ট ফ্লাক্সের ডিরেকশন বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উল্টা যাবে। তারপরে আসবে গ্রিন। গ্রিনের এখানে তাহলে গ্রিন বরাবর থাকবে ম্যাগনেটিক ফ্লাক্সটা। তো গ্রিনের নেগেটিভ রিজিয়নে জাস্ট ফ্লাক্সটা উল্টা যাবে, কিন্তু গ্রিন বরাবরই থাকবে। তো তারপরে আবার ব্লুর নেগেটিভ সাইডটা কন্টিনিউ করবে। তো আমরা যদি সবগুলাকে একসাথে ক্যাসকেড করি, তাহলে দেখা যাবে সিকোয়েন্সিয়ালি ফ্লাক্সটা ক্লকওয়াইজ রোটেট করতেছে। সো আমরা যদি একটা স্টেটরকে, একটা থ্রি ফেজ স্টেটরকে এরকম একটা অ্যারেঞ্জমেন্টে এ বি সি অথবা এসিবি যাই বলে না কেন, একটা অ্যারেঞ্জমেন্টে সিকোয়েন্সিয়ালি কয়েলগুলোকে সাজাই এবং সেগুলোতে যদি আমরা থ্রি ফেজ ওয়েভ দেই, তাহলে দেখা যায় রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা রোটেট করবে। তো এখানে যদি রোটর হিসেবে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট অথবা একটা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, তো রোটরটা এখানে লক হয়ে যাবে। লক হয়ে সেটা এই ফ্লাক্সের সাথে ঘুরতে থাকবে। সো দ্যাটস দ্য বেসিক অফ সিঙ্ক্রোনাস মোটর। তো ইন্ডাকশন মোটরে কি ঘটনা? ইন্ডাকশন মোটরে আমরা জানি কখনোই সেটা সিঙ্ক্রোনাস স্পিডে বা এই ফ্লাক্সের স্পিডে রোটেট করতে পারবে না। কেন? কারণ হচ্ছে সেক্ষেত্রে কোনো রিলেটিভ কোনো ফ্লাক্স ডিফারেন্স থাকবে না। আমরা যদি আরেকটু সহজ ভাষায় বলি, যে ইন্ডাকশন মোটরের নামটা আসছে কি ইন্ডিউস করা থেকে। তার মানে স্টেটর থেকে রোটরে একটা ইএমএফ ইন্ডিউস হচ্ছে, সেই ইএমএফটা স্টেটরের ইএমএফ কে অপোজ করার মাধ্যমে সেটা রোটেট করতেছে। কিন্তু ইন্ডিউস হওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। তোমরা জানো, তাহলে ফ্লাক্স যদি কাট করে অথবা ফ্লাক্সে যদি চেঞ্জ আসে, তখনই সেটা ইন্ডিউস করবে। জাস্ট লাইক এ ট্রান্সফরমার যেরকম ডিসি সাপ্লাই দিলে সেটা ফ্লাক্স কাট করে না, সো কোনো সেকেন্ডারিতে কোনো কিছু ইন্ডিউস হচ্ছে না। তো ইন্ডাকশন মোটরের বেলাও তাই, ট্রান্সফরমারের মতো অ্যাকশন হবে এখানে। তাহলে এই রোটেটিং ফ্লাক্সটা আর রোটর যদি একই স্পিডে রোটেট করে, তাহলে এখানে কোনো ফ্লাক্সের রিলেটিভ কোনো চেঞ্জ আসবে না। তখন ইন্ডাকশন মোটরে ইএমএফ ইন্ডিউস হওয়া বন্ধ হয়ে যাবে, কোনো রেজাল্টেন্ট ফ্লাক্স ক্রিয়েট হবে না, কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না রোটরে। সো ইন্ডাকশন মোটরটা স্টপ হয়ে যাবে। সো ইন্ডাকশন মোটর কখনোই এই সিনক্রোনাস স্পিডে রোটেট করতে পারবে না। সো এই পার্সেন্টেজ স্পিড ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে স্লিপ। সো তোমরা এটা অলরেডি জানো, এটা তোমাদের ইন্ডাকশন মোটরের কমন ফর্মুলা। সো এনএস হচ্ছে এখানে সিনক্রোনাস স্পিড, যেটা আমরা ডিফাইন করতে পারি 120 এফ বাই পি। এফ ফ্রিকোয়েন্সি আর পি হচ্ছে নাম্বার অফ পোলস, আর এনএম মানে হচ্ছে মোটর অথবা রোটরের যেই স্পিড সেটা। সো এটাকে আমরা চাইলে ওমেগাতে রাখতে পারি অথবা আরপিএম এ রাখতে পারি, একই জিনিস। সো এনিওয়ে, আমরা এখান থেকে এই টাইপের একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। সো এখানে যদি আমরা এনএস এর ভ্যালু প্লাগ করি, তাহলে সামথিং একটা এই টাইপের ইকুয়েশন আসবে, যেটা আমাদের পরবর্তীতে হয়তো কাজে লাগবে। তো ইন্ডাকশন মোটরের যে সার্কিট ডায়াগ্রাম, সেটা আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দিয়ে রিপ্লেস করতে পারি, যেহেতু এখানে আসলে ট্রান্সফরমারের অ্যাকশনের মাধ্যমেই ফ্লাক্সের ট্রান্সফার হচ্ছে। সো ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে কিছু রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এগুলো থাকবে। সো এগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। আরএস টাকে আমরা বলছি হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, আর আর ফর রোটর। সো রিঅ্যাকট্যান্সটাও স্টেটর আর রোটরের ক্ষেত্রে এক্স আর আর দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে। সো এটা থেকে আমরা এই টর্ক ইকুয়েশনটা ডিরাইভ করতে পারবো। এই ডিরাইভেশনটা তোমাদের মেশিনে পড়ে আসার কথা, বইতে আছে, চাইলে দেখে নিতে পারো। সো টর্ক কি তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে রোটেটিং ফোর্স। কিন্তু আলটিমেটলি কি সবকিছুই কি আমরা এনার্জি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? তো টর্কটা হচ্ছে একটা রোটেটিং ফোর্স, আর যখন কোন একটা রোটেটিং অ্যারেঞ্জমেন্ট রোটেট করা শুরু করবে, তখন সেখানে কি একটা আরপিএম থাকবে না? তো সেটাকে আমরা বলছি হচ্ছে আরপিএম। তো এই দুইটার গুণফল হচ্ছে এনার্জি। তো টর্ক ইনটু স্পিড অথবা আরপিএম, সেটা হচ্ছে এনার্জি। জাস্ট লাইক আমাদের ইলেকট্রিক পাওয়ারের মতো। ইলেকট্রিক পাওয়ারে কি ছিল? ভোল্টেজ ইনটু কারেন্ট। তো আমরা জানি একটা যে কোনো সিস্টেমে আমরা একটা ভোল্টেজ প্রোভাইড করতে পারবো, কিন্তু সিস্টেমটা যদি সার্কিট ওপেন করা থাকে, তাহলে সেটা কোনো কারেন্ট ফ্লো করবে না, কিন্তু সেখানে একটা ভোল্টেজ থাকবে। সার্কিটটা অন হলে সেখানে কারেন্ট ফ্লো করবে। তো মোটরেও একটা টর্ক থাকবে। যদি সে লোডকে এক্সিড করতে পারে, তখনই মোটরটা রোটেট করা শুরু করবে এবং তখনই আসলে এনার্জি ডিস্ট্রিবিউশন শুরু হবে। সো এটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে টর্ক হচ্ছে ইলেকট্রিক্যাল ভোল্টেজের ইকুইভ্যালেন্ট, আর আরপিএম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল
যে কারেন্টের ইকুইভ্যালেন্ট। সো আমরা মোটরটাকে রান করাই বা না করাই, কিন্তু মোটরটা একটা ফোর্স ফিল করবে, সেটাকে আমরা, বা একটা প্রেসার ফিল করবে, সেটাকে আমরা ভোল্টেজের সাথে কম্পেয়ার করতে পারি। সো টর্কটা হচ্ছে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট। তাহলে এটা একটু আমরা মাথায় রাখবো, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে এই জিনিসটা। আচ্ছা, এই ইকুয়েশনটার মধ্যে কি কি আছে? রোটর রেজিস্ট্যান্স, স্টেটর রেজিস্ট্যান্স, রোটর রিঅ্যাক্ট্যান্স, স্টেটর রিঅ্যাক্ট্যান্স, আর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। সো এখান থেকে টর্কের যদি আমরা একটা কার্ভ আঁকার চেষ্টা করি, কার্ভটা অনেকটা এরকম হবে। কার্ভে থাকবে স্লিপ অথবা আরপিএম, আমরা যাই বলে না কেন। তাহলে তোমাদের যদি স্লিপের ইকুয়েশনটা মনে থাকে, স্লিপের ভ্যালু 0 কখন আসবে? যখন এনএস আর এনএম একই ফ্রিকোয়েন্সিতে বা একই স্পিডে রান করবে, তখন স্লিপের মান আসবে 0। আর যখন রোটরের স্পিড হচ্ছে 0, তখন স্লিপ আসবে 1। তাহলে আমরা এটার সাথে একটু কম্পেয়ার করে দেখি। তাহলে স্লিপ 1 আসা মানে মোটরের স্পিড 0, আর স্লিপ 0 আসা মানে হচ্ছে মোটরটা ফুল স্পিডে বা রেটেড স্পিডে রোটেট করছে। তাহলে এখানে যদি আমরা স্লিপের সাথে টর্কের একটা রিলেটিভ কার্ভ আঁকি, তো সেই কার্ভটা একটা নির্দিষ্ট ভোল্টেজ অথবা নির্দিষ্ট এই রেজিস্ট্যান্স বা রিঅ্যাক্ট্যান্সের জন্য এই টাইপের একটা কার্ভ শো করবে, যেখানে স্লিপের মান যখন 0, তখন কোনো টর্ক থাকবে না, আর স্লিপের মান যখন 1, তখন এখানে একটা টর্ক থাকবে, এবং টর্কের ক্যারেক্টারিস্টিকটা হবে অনেকটা এরকম। আচ্ছা, এখানে তিনটা সিচুয়েশন বলা আছে। মোটরিং, সিম্পল মোটরিং, তার মানে আমরা যদি একটা ভোল্টেজ দেই, একটা টর্ক ডেভেলপ করবে, এবং ইন দ্যাট কেস ওমেগা এম টা হচ্ছে সিনক্রোনাস স্পিডের চেয়ে কম হবে। তো সেটাকে আমরা বলছি মোটরিং, এবং সেখানে মোটরটা ফরওয়ার্ড ডিরেকশনে রান করবে, দুইটা স্পিডই হচ্ছে সেম ডিরেকশনে। সো ইন দ্যাট কেস স্লিপের মান হবে 0 থেকে 1। সো দিস ইজ দ্য মোটরিং অফ পাওয়ারিং রিজিয়ন। সো এখানে কার্ভটা সিম্পল এই টাইপের আসবে। তো আমরা যদি এনিহাও সেই ভোল্টেজটাকে রিভার্স করে দিতে পারি, সো কাকে রিভার্স করবো? আমাদের রোটরে কোনো হাত নেই, আমাদের হাত আছে হচ্ছে স্টেটরে। সো স্টেটরের ফ্লাক্সটা যদি আমরা রিভার্স করে দিতে পারি, সো স্টেটরের ফ্লাক্স রিভার্স করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ করে দেওয়া। সিকোয়েন্স চেঞ্জ করে দিলে সেটা ক্লকওয়াইজের জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। সো এখানে আমরা একটু চিন্তা করি, স্টেটরটা প্রথমে ক্লকওয়াইজ রোটেট করছিল, রোটর ক্লকওয়াইজ রোটেট করছিল। এখন যদি স্টেটরে আমরা হঠাৎ করে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স দেওয়া শুরু করি, রোটরটা হঠাৎ করে কোপ আপ করতে পারবে না, সে কিছুক্ষণ ক্লকওয়াইজই ঘোরার ট্রাই করবে। তো সেই সিচুয়েশনটাকে বলছি আমরা হচ্ছে ফরওয়ার্ড প্লাগিং। তো এখানে রোটর স্পিড আর স্টেটর স্পিডের ডিফারেন্স হয়ে যাবে 200%। মানে স্টেটর রান করছে অ্যান্টি ক্লকওয়াইজ সে 1500 আরপিএম এ, আর রোটর রান করছে ক্লকওয়াইজ সে 1500 আরপিএম এর কাছাকাছি। সো এটাই হচ্ছে ফরওয়ার্ড প্লাগিং। তার মানে আমরা যদি স্টেটরের ফ্লাক্সকে রিভার্স করে দিতে পারি, ইনিশিয়ালি একটা স্পিডের হিউজ ডিফারেন্স তৈরি হবে। সো মোটরের যে রোটরটা, সেটা একটা ব্রেক ফোর্স ফিল করবে, বা অপোজিট ডিরেকশন একটা ফ্লাক্স ফিল করবে, অথবা একটা ম্যাগনেটিক ফিল্ড ফিল করবে। সেই জন্য মোটরটা ব্রেক করার ট্রাই করবে, সেটাকে আমরা বলছি প্লাগ ইন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখে আসছিলাম, সেটা হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশনটা হচ্ছে যদি আমরা কোনো কারণে স্টেটরের ফ্লাক্সটা অথবা স্টেটরের কারেন্ট সাপ্লাইটা উইথড্র করে নিই, রোটরটা ইনস্ট্যান্টলি স্টপ হয়ে যাবে না। সো ওই রোটেটিং রোটরটা ভিতরে কিছু ম্যাগনেটিক ফিল্ড স্টোর থাকবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটরের ওয়াইন্ডিং গুলোকে কাট করে স্টেটরে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে। তো সেই ভোল্টেজটা দিয়ে যদি আমরা কোনো ব্যাটারি চার্জ করি, অথবা যদি কোনো লোড ড্রাইভ করাই, তাহলে মোটরটা ব্রেক করার ট্রাই করবে। সেই রিজিয়নটাকে আমরা বলছি রিজেনারেটিভ রিজিয়ন অথবা রিজেনারেটিভ ব্রেকিং। এই ক্ষেত্রে মোটরের স্পিড হয়ে যাবে সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি, কিন্তু সেগুলো একই ডিরেকশনে থাকবে, এবং ইট উইল অপারেট লাইক আ জেনারেটর। তো সেটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে -1 পর্যন্ত। যেহেতু এখানে মোটরের স্পিড বেশি, সেহেতু এখানে মাইনাস চিহ্নটা চলে আসছে। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এসি মোটরস?
why should we go for AC motor instead of DC motor? The construction of DC motor we have studied, but the construction of AC motor is much simpler. কারণ আমরা দেখে আসছি, এখানে দেখলাম যে আমরা যদি একটা ইন্ডাকশন মোটরের কথা চিন্তা করি, এখানে জাস্ট শর্ট করে দিলেই সেটা ইন্ডাকশন মোটর হয়ে যায়, এবং ইন্ডাকশন মোটর হচ্ছে সবচেয়ে লিস্ট এক্সপেন্সিভ মোটরের মধ্যে একটা। ইন্ডাকশন মোটর কোথায় ইউজ হয়, কোথায় ইউজ হয় না? বাসা বাড়ি পাম্প, সিলিং ফ্যান, পেডেস্টাল ফ্যান, যে কোনো এসি ফ্যান বলতে আমরা বলছি ইন্ডাকশন মোটর। নট অনলি দ্যাট, যে কোনো ইলেকট্রিক ভেহিকেল গুলোতে ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। হ্যাঁ, তোমরা তো বলতে পারো যে ইন্ডাকশন মোটর কেন, কারণ ব্যাটারি তো ডিসি। কিন্তু ডিসি মোটর নোটোরিয়াসলি ইনএফিশিয়েন্ট, কারণ ইন্ডাকশন মোটরের যে ফ্লাক্সের ভ্যারিয়েশন গুলো সেগুলো সাইন ওয়েভের কার্ভের সাথে পুরোপুরি মিলে যায়। সাইন ওয়েভ হচ্ছে বেসিক্যালি রাউন্ড শেপ। যদি প্রপার অপারেটিং কন্ডিশনে রান করানো যায়, ইন্ডাকশন মোটরের এফিসিয়েন্সি অনেক হাই হয়। সো ডিসপাইট this AC to DC conversion and DC to AC back conversion, electric vehicle use these types of induction motor because of this high efficiency. কারণ ব্যাটারিকে কিন্তু চার্জ করতে হচ্ছে সেই ডিসিতেই। যদি কোনো রিজেনারেটিভ ব্রেকিংও করি আমরা, সেই রিজেনারেশনটা আসবে এসিতে, সেটাকে আবার ডিসিতে ব্যাক কনভার্ট করতে হচ্ছে। সো এখানে লট অফ ব্যাক এন্ড ফোর্থ কনভার্ট করতে হচ্ছে এসি টু ডিসি, বাট স্টিল সেই সিস্টেমটা একটা ডিসি সিস্টেমের চেয়ে কয়েক ফোল্ড বেশি এফিশিয়েন্ট। That's why induction motors are so widely used in all sorts of AC and DC applications. DC application হলে সেটাকে AC তে কনভার্ট করে ইন্ডাকশন মোটর ইউজ করা হয় because of this efficiency and this low maintenance ইন্ডাকশন মোটর। এখানে মেইনটেনেন্স করার খুব একটা কিছু নেই, এখানে ব্রাশ বা স্লিপ রিং, কমুটেটর এগুলো কিছুই নেই। এই রোটর সার্কিট পুরাই আলাদা, এখানে কোনো সার্কিটই নেই। সার্কিট নাই বলতে এটা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে ডিসকানেক্টেড, কানেক্টেড শুধুমাত্র ম্যাগনেটিক্যালি। তো এখানে মেইনটেনেন্স খুবই কম। ডিসি মোটরে ব্রাশ চেঞ্জ করতে হয়, কমিউটেটর চেঞ্জ করতে হয়, এগুলো মেকানিক্যাল সমস্যা। ইন্ডাকশন মোটরে মোটামুটি গ্রিজ বা এই টাইপের লুব্রিক্যান্ট প্রোভাইড করলেই এটা মোটামুটি রান করতে পারে। অবশ্যই এটাকে কুলিং করতে হবে। সো এই টাইপের এসি মোটর গুলো সাধারণত কিছু অ্যাডভান্টেজের কারণে এসি মোটর গুলো খুব মানে ওয়াইডলি ইউজ করা হয়। সো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এগুলো কন্ট্রোল সার্কিট খুব কমপ্লেক্স, যেটা আমরা আজকে দেখবো আর কি। কারণ দেখে বুঝতে পারতেছো এটা টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু অন্যরকম, সিম্পল ডিসি মোটর বা ইউনিভার্সাল মোটরের মতো না, এবং টর্কের ইকুয়েশনটা একটু বিদঘুটে, কারণ এখানে ট্রান্সফর্মারের ব্যাপার স্যাপার আছে। বাট এনিওয়ে, আমরা যদি এইসব জিনিসটা জেনে এটাকে প্রপার কন্ডিশনে রান করাতে পারি, এটা আসলে বেস্ট মোটর। আচ্ছা, নেক্সট, দ্য মেথডস অফ কন্ট্রোলিং স্পিড অফ অ্যান ইন্ডাকশন মোটর। তো ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল কিভাবে করা হয় আমরা জানি অলরেডি। কিভাবে জানি? আমাদের বাসা বাড়িতে যে ইন্ডাকশন মোটর সিলিং ফ্যানে আছে সেটা স্পিড কন্ট্রোল করি সিম্পল আমরা একটা ট্রায়াক সার্কিট দিয়ে, যেটা আমরা এসি ভোল্টেজ কন্ট্রোলারে দেখে আসছিলাম। তো ট্রায়াক সার্কিটে ইফেক্টিভলি কি চেঞ্জ হচ্ছিল তোমাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে এসি ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল। এসি ভোল্টেজের এরিয়াটা আমরা কেটে ফেলছিলাম, আমরা আলটিমেটলি ভোল্টেজ কন্ট্রোল করছিলাম। সো ফার্স্ট মেথড হচ্ছে বাই কন্ট্রোলিং স্টেটর ভোল্টেজ। তো সেটা ইজিলি রেকগনাইজেবল। আমরা যদি টর্কের ইকুয়েশনটা দেখি, টর্ক হচ্ছে ভিএস স্কোয়ারের প্রপোর্শনাল। সো ভিএস এর মান বা স্টেটর ভোল্টেজের মান আমরা যত বাড়াবো তত টর্ক বাড়তে থাকবে। তো টর্ক যেহেতু আমরা বললাম ভোল্টেজের অ্যানালগাস, তো টর্ক বাড়লে তার আরপিএম ও বাড়বে যদি এটা একটা স্টেবল সিস্টেম হয়। টর্ক আর স্পিডের রিলেশনটা অনেকটা ওহমস লর মতো আসবে, পরবর্তীতে এটা স্যাচুরেশনে চলে আসবে, বাট এটার লিনিয়ার রিজনটা ওহমস লর রুল ফলো করবে, কারণ এটা ইফেক্টিভলি আইডেন্টিক্যাল। সো আমরা যদি তার টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টর্কের কার্ভটাই। তো এখানে একটু উল্টা করে রাখা, তার মানে S0 হচ্ছে এখানে আর S1 হচ্ছে এখানে। সো S0 মানে হচ্ছে এটা ফুল স্পিডে রান করছে মোটরটা, আর S1 মানে হচ্ছে সেটা কোনো স্পিড নাই বা রোটরটা কোনো স্পিড নাই। সো এটাকে আমরা স্টার্টিং টর্ক ধরতে পারি। সো দিস ইজ দ্য স্টার্টিং কন্ডিশন, এই জন্য এটাকে এসটি দিয়ে রিপ্রেজেন্ট করা। সো আমরা যদি এই ইকুয়েশনে ভি এর মান বসাই, তাহলে ডেফিনেটলি টর্ক বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে টর্ক ডেভেলপড। আচ্ছা, টর্কের কথা একটু বলি।
টর্কের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট, বা টর্কের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা একটু আমরা ক্লিয়ার করার ট্রাই করি। টর্ক হচ্ছে কি একটা রোটেশনাল ফোর্স। তাহলে আমরা একটা মেকানিক্যাল ডিভাইসে টর্ক বলতে বোঝায় মোটরটা কি পরিমাণ রোটেশনাল ফোর্স ডেভেলপ করছে। তো এই মোটর দিয়ে আমরা কি করাবো, একটা লোডকে ড্রাইভ করাবো, মেকানিক্যাল লোড। তো ওই মেকানিক্যাল লোডেরও কিন্তু একটা টর্ক ক্যারেক্টারিস্টিক থাকবে। তো ওই মেকানিক্যাল লোডটাকে ড্রাইভ করতে তার একটা ফোর্স লাগবে, একটা মিনিমাম ফোর্স লাগবে যেটাতে সে ড্রিভেন হতে পারবে। তো সেটাকে আমরা বলছি হচ্ছে লোড লোড টর্ক বা টিএল। এবং স্পিড যত বাড়তে থাকবে আমার এই টর্কের মানও বাড়তে থাকবে। তার মানে আমি যদি ইনফাইনাইট স্পিডে রান করাই বা খুব হাই স্পিডে রান করাই, এই টর্কের কার্ভটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল। লো স্পিডে টর্ক জাস্ট ইনার্শিয়াটা ওভারকাম করার জন্য টর্ক লাগবে। কিন্তু একটা জিনিসকে আমরা যত স্পিডে রান করাতে যাব, কারণ আমরা জানি ইকুয়াল হাফ এমভি স্কোয়ার, তো সেই ভেলোসিটির সাথে যে রিলেশনটা এনার্জির, তো ভেলোসিটি স্কোয়ার আর কি। তো আমরা যত দেখে বোঝা যাচ্ছে যত স্পিড বাড়াবো তত তাকে এনার্জি বেশি দিতে হবে। তাকে এনার্জি বেশি দেওয়া মানে হচ্ছে তার টর্ক, ডিমান্ড টর্ক বেড়ে যাবে অথবা লোড টর্ক বেড়ে যাচ্ছে। সো আমরা খুব সিম্পলি মনে রাখার ট্রাই করি, যত স্পিড বাড়বে তত বেশি এফোর্ট দিতে হবে এটাকে আরো বেশি স্পিডে রান করানোর জন্য। সে একটা যে কোনো একটা ফিজেট স্পিনার, ধরো ফিজেট স্পিনারের কথাই আমরা বলি, ফিজেট স্পিনার তোমরা অনেকে হয়তো ইউজ করে থাকো। তো সেটা নিয়ে অনেক কম্পিটিশনও হয় যে সেটা কতক্ষণ ধরে রোটেট করবে। তো কতক্ষণ ধরে রোটেট করবে সেটার জন্য এটাকে মানে কত ফোর্স দিয়ে ঘোরাতে হবে অথবা কত জোরে ঘোরানো যায়, এই টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আলটিমেটলি একটা স্পিডের পরে সেটাকে আর আর ফাস্টার ঘোরানো যায় না, কারণ আমাদের মানে মাসেল স্ট্রেংথ তত বেশি না। কেন? কারণ হচ্ছে এই ইকুয়েশনের কারণে। কারণ এই ইকুয়েশনটা লিনিয়ার না। তার মানে এটাকে আরো স্পিডে রান করানোর জন্য এক্সপোনেনশিয়ালি বেশি এনার্জি লাগছে। তাহলে এই লোড টর্ক যেখানে এই ডেভেলপ টর্ককে কাট করবে, সেটাই হচ্ছে মোটরের অপারেটিং পয়েন্ট। তার মানে লোড টর্ক আর ডেভেলপ টর্ক যদি একই পর্যায়ে চলে আসে, ওই মোটরটা তখন ওই স্পিডে রোটেট করা শুরু করবে। তো এখানে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ডেভেলপ টর্কের জন্য লোড কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো দেখি, এখানে দেখা যাচ্ছে ভিএস ভিএস এর জন্য আমরা সবচেয়ে হাইয়েস্ট স্পিড পাবো, আর সবচেয়ে লোয়েস্ট স্পিড পাবো হচ্ছে ভিএস টুর জন্য। সো ভিএস এর মান এখানে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এই টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভটার মান বড়। কারণ আমরা জানি ভিএস বাড়লে টর্কও বাড়বে, বা ভিএস স্কোয়ার বাড়লে টর্ক বাড়বে। সো এটা হচ্ছে স্পিড কন্ট্রোল করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। যদি আমরা ভোল্টেজ বাড়াবে কমাই, ভোল্টেজ বাড়লে স্পিড বাড়বে, ভোল্টেজ কমালে স্পিড কমে যাবে। তো এই রুল অ্যাপ্লাই করে আমরা আমাদের বাসা বাড়ি ইন্ডাকশন মোটর বা এই টাইপের যে সিম্পল ইন্ডাকশন মোটর সেগুলোর স্পিড কন্ট্রোল করতে পারি। বাট দ্যাট কামস এট এ কস্ট অফ এফিসিয়েন্সি। এই টাইপের কন্ট্রোলিং এ এফিসিয়েন্সি খুব ভালো মেনটেন করা সম্ভব হয় না। কিন্তু ছোটখাটো অপারেশনে বা খুব সিম্পল যে সার্কিট গুলো, ওগুলোর ক্ষেত্রে এফিসিয়েন্সি কিছু হ্যাম্পার হলেও খুব একটা যায় আসে না। একটা ফ্যানের বা আমরা যে ফ্যান গুলো চালাই এগুলো 80 ওয়াটের ফ্যান, 50 থেকে 80 পর্যন্ত ভ্যারি করে হয়তো। আরো হাই পাওয়ারের ফ্যান আছে বাট এগুলো লেস কমন। তো একটা 80 ওয়াটের ফ্যানের জন্য এফিসিয়েন্সি হয়তো খুব একটা ম্যাটার করবে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটা 80 কিলোওয়াটের মোটর চালাই সেখানে হয়তো এফিসিয়েন্সিটা ম্যাটার করবে। তো ওখানে আরো সফিস্টিকেটেড সার্কিট ইউজ করা হয়। তো এটা কি টাইপের সার্কিট ইউজ করা হয় আমরা নেক্সট দেখি। তাহলে স্টেটর ভোল্টেজ কন্ট্রোলটা আমরা কিভাবে করতে পারবো? একটা ভ্যারিয়েবল এসি ভোল্টেজ সোর্স যদি 3 ফেজ অর সিঙ্গেল ফেজ হোয়াট এভার ইট ইজ, আমরা যদি তার স্টেটরে কানেক্ট করতে পারি, সেটার স্পিড অ্যাকর্ডিংলি ভ্যারি করবে। ভ্যারিয়েবল ভোল্টেজ আমরা কিভাবে পেতে পারি? এসি ভোল্টেজ কন্ট্রোলার ইউজ করতে পারি, যেটা আমরা পরে আসছি। ভ্যারিয়েবল ডিসি লিঙ্ক ইনভার্টার, ডিসি লিঙ্ক ইনভার্টার হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ কন্ট্রোল করব, সেই ডিসি ভোল্টেজকে দিয়ে আমরা ইনভার্টারকে রান করাবো। সো ইনভার্টার যে ইনভার্টেড ভোল্টেজটা হবে সেটাও ভ্যারিয়েবল হবে। অথবা পিডব্লিউএম ইনভার্টার আমরা ইউজ করতে পারি, আমরা এসপিডব্লিউএম ইনভার্টার ইউজ করে আসছি। সো এনিওয়ে আমরা এখানে ভোল্টেজটা নিউমেরাস ওয়েতে কন্ট্রোল করতে পারবো, এই এসি ভোল্টেজটা ওয়েদার ইট ইজ এ সিঙ্গেল ফেজ অর 3 ফেজ আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর নেক্সট হচ্ছে স্টেটর ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এখানে অনেকগুলো মেথড আছে, আমরা আলোচনা করব 3টা মেথড। নাম্বার 3 যে স্টেটর ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা আমরা একটু বলে যাব, খুব ডিটেইলে বলবো না, এটা আমাদের সিলেবাসে ওরকম নাই।
সো আমরা বেসিক এই তিনটা নিয়ে আলোচনা করব। নেক্সট, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। সেখানে আমরা একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ভোল্টেজ সোর্স কানেক্ট করতে পারি। এখন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে আমরা এসি ভোল্টেজ কিভাবে কন্ট্রোল করি সেটা একটু আমরা দেখি। আমরা এই ইকুয়েশনটা আগে দেখে আসছি। এখানে যদি সিনক্রোনাস স্পিডের জায়গায় আমরা ফ্রিকোয়েন্সি আর পোলের রিলেশনটা প্লাগ করতে পারি, করলে দেখা যাচ্ছে মোটর স্পিডটা ফ্রিকোয়েন্সির প্রপোর্শনাল, প্রোভাইডিং দিস স্লিপ অ্যান্ড নাম্বার অফ পোলস আর কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি মোটরের স্পিডও বাড়বে, ফ্রিকোয়েন্সি কমে গেলে মোটরের স্পিডও কমে যাবে। বাট দিস ইজ নট সো সিম্পল, কারণ ফ্রিকোয়েন্সি বাড়ালে বা কমালে এখানে স্লিপও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্লিপ চেঞ্জ হয়ে গেলে এখানে আমরা টোটাল একটা লিনিয়ার রিলেশন পাবো না, ঠিক আছে? এটা আর অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে। সো এই কার্ভটা শুধু তোমার ফ্যামিলিয়ার, এটা আসলে টর্ক কার্ভ, এই সেম কার্ভ টর্ক কার্ভ, বা এখানে আমরা যেটা দেখে আসছি এই সেম কার্ভ। তাহলে টর্ক কার্ভে এখানে কি হচ্ছে, এখানে যদি এখানে রেটেড ফ্রিকোয়েন্সি যদি হয় 50 হার্টজ, 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য এই আমরা টর্ক কার্ভ পাবো। ফ্রিকোয়েন্সি যত বাড়াবো তত আমরা টর্ক কার্ভটা রাইট সাইডে শিফট হয়ে যাচ্ছে। সো 60 হার্টজ 70 হার্টজের জন্য ফ্রিকোয়েন্সি বা টর্ক কার্ভটা এদিকে শিফট হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এখানে মোটরের স্পিড বাড়ছে। মোটরের স্পিডটা যদি এই অ্যাক্সিসে হয় বা স্লিপ যাই বলি না কেন, এখানে মোটরের স্পিডটা এদিক দিয়ে বাড়ছে, কিন্তু এখানে টর্কের মান কমে আসতেছে। তো টর্কের মান কেন কমবে, আর টর্কের মান কমলে স্পিডই বা বাড়ছে কিভাবে? তো সেটার জন্য আমাদের পাওয়ারের ইকুয়েশনটা একটু খেয়াল করতে হবে। স্পিড বাড়া মানে হচ্ছে, বা স্পিড একটা পাওয়ারের একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট হচ্ছে টর্ক। সো এটা হচ্ছে একটা মোটরের ম্যাক্সিমাম অপারেশনাল লিমিট 50 হার্টজ, কারণ মোটরের যেই স্পিড তার সাথে পোল, তার নাম্বার অফ পোলস আমি চেঞ্জ করতে পারছি না, কারণ এখানে তো 6টা পোল, আমরা কোনোভাবেই মেকানিক্যালি এই পোলস গুলো চেঞ্জ করা সম্ভব না, আমরা জাস্ট ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। তো পোলস ফিক্স রেখে, নাম্বার অফ পোলস ফিক্স রেখে এটা মেকানিক্যালি বা এগুলোর যে রিঅ্যাকট্যান্স গুলো সেটা ডিজাইন করা হচ্ছে 50 হার্টজ এর জন্য। তো 50 হার্টজ এ সেটা অপটিমাল পাওয়ার ডেলিভার করতে পারে। তো আমরা যদি এফিসিয়েন্সি 100% ধরি, তাহলে 50 হার্টজ এ সে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করছে। সো দ্য ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য মোটর ক্যানট বি এক্সিডেড। আমরা তাহলে এখানে যেহেতু স্পিড বাড়ছে, টর্কের মান কমতে বাধ্য, কারণ এখানে আমরা ম্যাক্সিমাম পাওয়ার লেভেলটা হিট করছি। অনেকটা ভোল্টেজ কারেন্টের ইকুয়েশনের মতো, বা অনেকটা তোমাদের যদি মনে থাকে সেফ অপারেটিং এরিয়া ছিল ট্রানজিস্টরের, সেখানেও কি পাওয়ার লিমিট ছিল। তো আমরা যদি ভোল্টেজ বাড়াই কারেন্ট কমে যাচ্ছিল, কারেন্ট বাড়ালে ভোল্টেজ কমে আসছিল। তো সেম গোজ ফর দিস মোটর। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম 50 হার্টজ বাড়াবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম অপারেটিং লিমিট অফ দ্য মোটর। এর বাইরে রান করালে যেহেতু স্পিড বাড়ছে, পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য তার টর্ক কমতে হচ্ছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটার ফ্রিকোয়েন্সির সাথে সাথে স্লিপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং স্লিপটাকে ধরে রাখার জন্য আমাদের এক্সট্রা বা রেটেড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ প্রোভাইড করতে হবে, যেটা আমরা পাচ্ছি না। কারণ একটা মোটরে যদি সে 250 ভোল্টের মোটর হয়, এখানে আমরা 300 ভোল্টেজ দিতে পারবো না, কারণ কয়েলগুলো পুড়ে যাবে। তো এখানে পাওয়ারটা ফিক্সড হয়ে যাচ্ছে, এবং পাওয়ারটা ফিক্স থাকার জন্য স্পিড বাড়ার সাথে সাথে মোটরের টর্কটা কমে আসতেছে। সো দিস ইজ অ্যান আনইউজুয়াল সিচুয়েশন। আর যখন আমাদের পাওয়ার লিমিটের মধ্যে আছে, তখন আমরা চাইলে সেটা ফ্রিকোয়েন্সি কমায়, সেটা স্পিড কমায় ফেলতে পারবো, কিন্তু টর্কের কোনো চেঞ্জ আসবে না। চাইলে আমরা টর্ক বাড়াতে পারবো, কিন্তু নর্মালি যেটা করা হয়, ভোল্টেজের মান চেঞ্জ করে স্লিপের মান চেঞ্জ করার মাধ্যমে টর্কের মানটা মোটামুটি সেম রাখার চেষ্টা করা হয়। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো আমরা কিভাবে? একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অথবা ভিএফডি ইউজ করে এখানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। তো ভিএফডিটা এতটা সিম্পল না। ভিএফডি শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, সেটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজও চেঞ্জ করে। কারণ আমরা এই ইকুয়েশনে দেখে আসছি ফ্রিকোয়েন্সির সাথে স্লিপেরও একটা রিলেশন আছে। শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলেই হবে না, স্লিপটাকেও কম্পেনসেট করতে হবে এই স্পিডটাকে ফিক্স রাখার জন্য। তো স্লিপকে কম্পেনসেট করার জন্য আমাদের ভোল্টেজ চেঞ্জ করতে হবে। সো ভোল্টেজ চেঞ্জ করতে গেলে আমরা এই টাইপের একটা সার্কিট নিয়ে আসি, স্টেটর ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। তো দুইটা আলাদা আলাদা ভাবে
কন্ট্রোল না করে দুইটা একই সাথে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ রানিং অ্যান ইন্ডাকশন মোটর ফর রেঞ্জ অফ স্পিড, রিটেনিং দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, রিটেনিং দ্য বেস্ট পাওয়ার ফ্যাক্টর। সবকিছু ধরে রেখে একটা ইন্ডাকশন মোটরকে সবচেয়ে ভালোভাবে রান করানো যায় হচ্ছে এই মেথড দিয়ে। তো আমরা এই মেথডটা জাস্ট একটু বললাম, বাট আমরা আলটিমেটলি শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা দেখলাম আর কি। তো ভিএফডি যেটা করে সেটা হচ্ছে ভিএফডি এখানে ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দুটাকেই অ্যাডজাস্ট করতে পারে। সো একটা টর্ক ক্যারেক্টারিস্টিক কার্ভ পাওয়া যায়। সো এই কার্ভটা বেসিক্যালি এই কার্ভটাই হাই ফ্রিকোয়েন্সির জন্য আঁকা। হাই ফ্রিকোয়েন্সির জন্য আস্তে আস্তে সেটা টর্ক কমতে থাকবে। তো এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি, এটা হচ্ছে সিনক্রোনাস ফ্রিকোয়েন্সির একটা রেশিও। তো ফ্রিকোয়েন্সি যদি সমান হয় তাহলে এটা আমরা পাবো, এটা সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি আর মোটরের ফ্রিকোয়েন্সি সমান হলে আমরা এরকম পাবো। তো যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত স্পিড বাড়ছে, বাট সেটা টর্কটা কমে আসছে। তো এই কার্ভ আর এই কার্ভ আসলে সেম কার্ভ, এই অংশটা অ্যাটলিস্ট। আচ্ছা, নাম্বার 3 মেথড হচ্ছে বাই কন্ট্রোলিং দ্য রোটর ভোল্টেজ। রোটর ভোল্টেজ কন্ট্রোল করার সরাসরি কোনো উপায় নেই, কারণ একটা ইন্ডাকশন মোটরের রোটরে আসলে ওরকম ডিরেক্ট কোনো কানেকশন ন্যাচারালি থাকে না। তো রোটর ভোল্টেজটা কন্ট্রোল করার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হচ্ছে এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। তো রোটরে যদি রেজিস্ট্যান্স অ্যাড করানো যায় তাহলে সেটার ভোল্টেজ চেঞ্জ হবে। এখন চেঞ্জ হলে কি হবে, এখানে দেখা যাচ্ছে রোটরের রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল হচ্ছে ডেভেলপ টর্ক। তাহলে আমরা যদি এই টাইপের বা এই ভ্যালুটা দিয়ে কার্ভ আঁকার ট্রাই করি, তাহলে ডেফিনেটলি রোটরের রেজিস্ট্যান্স বেশি আসলে আমরা টর্কের মান বেশি পাবো, অ্যাটলিস্ট স্টার্টিং টর্ক। তো এখানে তাই দেখা যাচ্ছে এখানে R2 মান সবচেয়ে বেশি, R0 এর মান সবচেয়ে কম। R0 এর স্টার্টিং টর্কটা খুবই কম। স্টার্টিং টর্ক তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে স্টার্ট করার সময় ইনিশিয়ালি যে ধাক্কা দিয়ে মোটরটাকে ঘোরায় আর কি। মোটরটা কারণ 3 ফেজ মোটর আমাদের, এটা সেলফ স্টার্টিং, এটা নিজে স্টার্ট হতে পারে, আনলাইক সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এর সময় তাকে যে ফোর্স ক্রিয়েট করে ঘোরাতে হয় সেটা হচ্ছে স্টার্টিং টর্ক। সো স্টার্টিং টর্ক রেজিস্ট্যান্সের প্রপোর্শনাল। সো রেজিস্ট্যান্সের মান যদি আমরা বেশি দিই স্টার্টিং টর্ক বাড়বে। কিন্তু প্রবলেম হচ্ছে যতই স্পিড বাড়তে থাকবে পরবর্তীতে এই হাই রেজিস্ট্যান্সের জন্য এখানে আমরা হাই স্পিডে টর্ক কম পাবো আর লস বেশি পাবো। আর বিসাইডস এটা রেজিস্ট্যান্সটা হচ্ছে জাস্ট একটা লস প্রোডাক্ট। রেজিস্ট্যান্সে যে পাওয়ার লসটা আসবে সেটা কোনো কাজ করবে না। এখানে ইন্ডাকট্যান্স হলে কিছু কাজ করতো, এটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতে হেল্প করতো, বাট রেজিস্ট্যান্স উইল বি টোটাল লস। আচ্ছা, রেজিস্ট্যান্সটা তাহলে আমাদের স্টার্টিং এ খুব বেশি দরকার। ওয়ান্স ইট হ্যাজ স্টার্টেড উই ডোন্ট নিড দিস মাচ রেজিস্ট্যান্স। তো আমাদের রেজিস্ট্যান্সের মান যখন এটা মোটামুটি একটা রেটেড স্পিডে রান করবে, রেজিস্ট্যান্সের মান কমাতে হতে হবে। তো সেখানে ইউজুয়ালি এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে এই টাইপের অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয়। এই টাইপের ডায়োড দিয়ে একটা রেজিস্ট্যান্স, সিঙ্গেল ফেজ রেজিস্ট্যান্স ইউজ করা হতে পারে। তো যখন যেখানে ভোল্টেজের মান বেশি আসবে সেই হিসেবে ডায়োড গুলা বা যে কোনো দুইটা ডায়োড অন হয়ে সেটাকে রেজিস্ট্যান্সে প্রোভাইড করবে। ওয়ান্স উই হ্যাভ অ্যাচিভড দিস স্টার্টিং টর্ক উই ক্যান শর্ট দিস আউট বাই দিস জিটিও বা যে কোনো সুইচ দিয়ে। জিটিও কথা তোমাদের মনে আছে, গেট টার্ন অফ থাইরিস্টর, অথবা যে কোনো থাইরিস্টর বা যে কোনো টাইপের রিলে বা যে কোনো সুইচ হতে পারে সেটা। তো সেটা যেটা করবে সেটা এই দুটাকে, এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিবে। কারণ স্টার্টিং কন্ডিশনের পর আমাদের আর হাই রেজিস্ট্যান্স দরকার নেই। তো স্টার্ট হওয়ার পর আমরা এখানে লস কমানোর জন্য এটাকে শর্ট করে দিলে এই রেজিস্ট্যান্সটা দিয়ে ইফেক্টিভলি কোনো কারেন্ট ফ্লো করছে না। তো এখানে কোনো এক্সট্রা লস লস আসবে না। তো এই টাইপের স্লিপ কন্ট্রোল বাই চপার সার্কিট, এই টাইপের সার্কিট ইউজ করা হতে পারে টু কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য মোটর বাই কন্ট্রোলিং দ্য রোটর ভোল্টেজ। ডিসি ড্রাইভস এর ম্যাথের একটা পোর্শন আমরা গতদিন করি নাই, তোমাদের এটা আমরা স্পিকে দেখাবো। সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করা। পাওয়ার ফ্যাক্টর বলেছিলাম পরে বের করবো, পরে আর বের করা হয়নি। তো পাওয়ার ফ্যাক্টর বের করার ইকুয়েশন হচ্ছে, এটা আমরা জানি, রিয়েল পাওয়ার ইকুয়াল ভিআই কস থিটা। সো রিয়েল পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারকে যদি আমরা রেশিও করি তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো।
সো এখানে আমাদের রিয়েল পাওয়ার জানতে হবে, অ্যাপারেন্ট পাওয়ার জানতে হবে। রিয়েল পাওয়ার দুই ভাগে ভাগ হবে, কারণ এখানে একটা রোটর সার্কিট থাকবে, একটা স্টেটর সার্কিট থাকবে। রোটর সার্কিট মিন্স ফিল্ড সার্কিট এন্ড আর্মেচার সার্কিট। তাহলে ফিল্ড সার্কিটে আইএফ ফ্লো করবে, আর্মেচার সার্কিটে আইএ, ভিএ আর ভিএফ। তাহলে ভিএফ, আইএফ, ভিএ, আইএ এগুলো জানলে আমরা এই রোটর সার্কিট এন্ড স্টেটর সার্কিটে কি পরিমাণ রিয়েল পাওয়ার সেটা জানতে পারবো। তাহলে এখানে কি কি ভ্যালু বসানো হয়েছে, ভিএ আইএ প্লাস ভিএফ আইএফ, এগুলো বসায় দিলে আমরা রোটর আর স্টেটর সার্কিটে যেই ওয়াটেজের লস আসছে সেটা বের করতে পারবো। এই পাওয়ারটা কি প্রোভাইড করতে হবে, কি এসি সাপ্লাইটা প্রোভাইড করতে হবে না? এখানে এসি না, এখানে অ্যাকচুয়ালি আমরা এসিটাকে ডিসি তে কনভার্ট করে নিব, কারণ এখানে একটা রেকটিফায়ার সার্কিট বেসিক্যালি। তো এখানে যদি আমরা এসি দেই, ধরে নিচ্ছি এখানে একটা এসি দেওয়া হচ্ছে, এসি এখানে আমরা ট্রান্সফরমারটা দেখে হয়তো একটু ক্লিয়ার হতে পারবো। এখানে আমরা একটা এসি সাপ্লাই দিচ্ছি, সেটা রেকটিফায়ারের মধ্যে কন্ট্রোল ওয়েতে ডিসি তে কনভার্ট হয়ে মোটরকে সাপ্লাই প্রোভাইড করছে। তার মানে এই ট্রান্সফরমার আমরা অথবা এই এসিতে যেই পাওয়ার দিচ্ছি, এই পাওয়ারটাই মোটর পাচ্ছে। তো যদি তাই হয়, আমার টোটাল পাওয়ারটা ধরতে পারি এই টোটাল ডিসি পাওয়ারটার সামেশন। তো এটা হচ্ছে টোটাল ওয়াটেজ। আর অ্যাপারেন্ট পাওয়ার সেটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। এখন ভোল্টেজের মান আমরা অলরেডি জানি। ভোল্টেজের মান কিভাবে জানি, এখানে 440 ভোল্ট বলা আছে, সো উই নো দ্য ভ্যালু অফ ভোল্টেজ। আর কারেন্টের মান কত আসবে, কারেন্টের মানটা এখানে বের করছে ডিসি কারেন্টটাকে আরএমএস কারেন্টে কনভার্ট করে। ঠিক আছে, এটার ডিটেল এক্সপ্লেনেশন অ্যাপেন্ডিক্সে পাবো, ডিসি কারেন্টকে আরএমএস এ কনভার্ট করলে কি হয়। কারণ আরএমএস হচ্ছে অ্যাকচুয়ালি ডিসির ইকুইভ্যালেন্ট। আসলে যেই ইফেক্টিভ পাওয়ারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ডিসি পাওয়ার বা ডিসি ভোল্টেজ, যাই বলি না কেন। কিন্তু একটা এসি ভোল্টেজের ক্ষেত্রে বা একটা সাইন ওয়েভের ক্ষেত্রে ডিসি মানটা জিরো চলে আসছে। তো আমরা সরাসরি ডিসি মানটা ইউজ করতে পারবো না। আমাদের কি করতে হয়, ডিসিটাকে স্কোয়ার করে তারপরে আবার রুট করতে হয়, কারণ নেগেটিভ নেগেটিভ পোর্শনটাকে বাদ দেওয়ার জন্য। তো আমরা এই ডিসি কারেন্টকেও যদি স্কোয়ার করে রুট করি, সেটা আমরা ইকুইভ্যালেন্ট আরএমএস কারেন্টটা পাবো। তো এই দুইটা কারেন্ট, এই কারেন্ট আর ভোল্টেজকে গুণ দিলে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা পাচ্ছি। তো অ্যাপারেন্ট পাওয়ার আর রিয়েল পাওয়ার থেকে আমরা সামথিং পাওয়ার ফ্যাক্টর একটা ভ্যালু পাবো। So that ends our lecture on AC drives.